নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো দেখো, অন্য দিনের মতো আজ আবার আমি একটা সকালবেলা নিয়ে এসে গেছি। এই যে 3 কাপ চা, 3 জনের চায়ে চুমুক দিয়েই আমার সকাল শুরু হবে। এতে এনার্জিটা পাবো। আর এই যে তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানাতে লেগে গেলাম। তোমরা জানো যে আমার ছেলে MBA করে এসে কলকাতায় একটা চাকরি পেয়েছে। তাই জন্য দেখো, ও 8টার সময় অফিসে বেরিয়ে যায়। তার আগে আমাকে কত কাজ করে নিতে হয়, যার জন্য আমি সকালটা ভীষণ ব্যস্ত থাকি। আমি সকালটা এত ব্যস্ত থাকি যে সবাইকে হোয়াটসঅ্যাপে গুড মর্নিংও পাঠাতে পারি না। কি করব বলো? তাই ছেলের জন্য দেখো আমি ব্রেড জ্যাম বাটার বানিয়ে দিয়েছি আর 1 গ্লাস জুস দিয়ে দিয়েছি। ও আবার এই সময় চাটা খাবে না, ও জুস খেয়ে বেরিয়ে যাবে। আর একটু টিফিন দিয়ে দিলাম দুপুরের জন্য। তো সেই টিফিনটা কি দিয়েছি আমি সেটা দেখাতে পারলাম না, আমি অন্য দিন দেখাবো। আর তার সাথে সাথে আমিও চা করে নিয়েছি, একটু চা বিস্কিট খেয়ে নিয়ে আমার কাজগুলি সারতে হবে। প্রচণ্ড পরিমাণে কাজ, সকালটা এত ব্যস্ত হয়ে যায়। আর প্রিয়ঙ্কা আসার আগে আমাকে অনেক কাজ থাকে। এই যে এইদিকে দেখো, ছেলে যথারীতি রেডি, অফিস যাওয়ার জন্য ফুল রেডি হয়ে গেছে। জুতো পরছে, জুতো পরেই ও রওনা দিয়ে দেবে। দুর্গা দুর্গা, খুব সাবধানে যেও। জয় গুরু। তো দেখো, এই যে আমি এসে এখন একটু শর্ট তুলে রাখি দুধের, সেই শর্ট দিয়ে দেখো কতটা ঘি হয়েছে। আহা, কি আম্মি! আমার ভীষণ ভাল লাগে এরকম ঘি। আর দেখেছো, এটা হচ্ছে লস্যি, যেটা হিন্দিতে বলে লস্যি, আর আমরা বলি ঘোল। এই ঘোলটাও আমার খুব ভাল লাগে। আর এই ঘিটা তুলে রাখার পরে নিচের যে খাঁকিটা, সেটা মুড়ি মেখে খাবে তোমরা, দেখবে কত সুন্দর। তো দেখো, যথারীতি আমি লাঞ্চ বানানো স্টার্ট করে দিয়েছি। এই যে ডাল হয়ে গেছে, আমার তরকারি হয়ে গেছে, এটা একটু মাছ করব, মাছের ঝাল। এইগুলো করে নেওয়ার পরে, কারণ একদম সকাল থেকে যে জলখাবার টিফিন করে করে এত ব্যস্ত হয়ে যায়, আমার সেই বাচ্চাদের ছোটোবেলাকার কথাগুলি মনে পড়ে যায়। এইরকম আমার একটার পর একটা কাজ ছিল, এখন আবার সেই রকম। দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এই তরকারিটা হলেই হবে। আমি সব রান্না কমপ্লিট করার পরে বিছানা ঝাড়তে এসেছি। এখনও 10টা বাজেনি, তাই ভাবলাম প্রিয়ঙ্কা 10টায় আসবে, তার আগে আমি বিছানাগুলো একটু ঝেড়ে নিই। কেন কি, একটু বিছানাটা চেঞ্জ না করলে হয় না, জানো তো। 3 দিন 4 দিন পরে, এখন যা গরমের সময়, সব সময় তো আর এসি চলে না, তাই জন্য আমি 3-4 দিন পরে পরেই বেডশিট চেঞ্জ করে নিই। তো দেখো, সুন্দরভাবে এটাকে পেতে নিয়ে আরও কি কাজ আছে নিঃসন্দেহে দেখাবো। তার জন্য তোমাদের জুড়ে থাকতে হবে। আর যারা নতুন দেখছো তাদেরকে বলি, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও, তাহলে আমার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরাও তাহলে দেখতে পারবে। আর কার কেমনভাবে কীভাবে ভালো লেগেছে তোমরা যেন কমেন্টসে লিখো, নইলে তো আমি বুঝতে পারবো না যে আমার ব্লগটা তোমাদের কাছে পৌঁছালো কি না এবং কতটা ভালো লেগেছে। তাই জন্য তোমাদের কমেন্টসে লিখতে হবে, তবেই তো আমি বুঝতে পারবো যে হ্যাঁ, তোমরাও আমার ব্লগ দেখছো বা ভালো লাগছে। আমারও মনটা আনন্দে ভরে যাবে, মনে হবে না আরও ভালো ভালো ব্লগ তোমাদের সামনে নিয়ে আসি। তাই জন্য তোমাদেরকে আমার সাথে জুড়ে থাকতে হবে এবং আমাকে লাইক কমেন্টস করতে হবে, তবেই আমি তোমাদের কাছে পৌঁছাতে পারবো। কমেন্টস না দেখলে তো আমি পৌঁছাতে পারবো না যে তোমরা কে দেখছো, কে না। আর দেখো, আমি কিন্তু সমস্ত কাজ আমার মায়ের কাছ থেকে শিখেছি, তাই আমি একটু মায়ের কথা বলি। মা কিন্তু খুব কাজের ছিলেন এবং পরিপাটি একটা কাজ ছিলেন এবং নিষ্ঠাচার ছিলেন। তো সেইগুলো আমার ছোটোর থেকে মায়ের থেকেই দেখা। তো আমি মায়ের কাছ থেকে অনেক কিছুই শিখেছি। আমার যদিও ছোটোবেলা বিয়ে হয়ে আমি শ্বশুরবাড়ি চলে গেছি, হয়তো কাশ্মীর পৌঁছে গেছি, কিন্তু তবুও মায়ের যে ধাঁচা ধরন কাজের, সেগুলো কিন্তু আমি ভুলিনি। মা এরকম টিপটপ বিছানা রাখতেন। মা সব সময়ের জন্য 5 দিন 6 দিন পরেই যে বিছানার চাদর ধোয়া বা বালিশ কভার ধোয়া, ওইগুলো আমার মধ্যে এসে গেছে। মা ভালো ভালো রান্না করতে পারতো, যদিও আমি খুব ভালো রান্না করতে পারি না, তবুও মায়ের কাছ থেকে পোলাওটা শেখা, মায়ের কাছ থেকে মাছের ঝাল দেওয়াটা শেখা, মাছের কালিয়া রান্না করা মায়ের কাছে শিখেছি, যে মোচা ছাড়ানো, সেগুলি সমস্ত কিছুই আমার মায়ের কাছ থেকেই শেখা। তো এইভাবেই চলছে, সংসার করেছি, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তাদেরও সংসার হয়েছে। কিন্তু মা তো মা হয়, কোনো সন্তান তার যতই বড় হোক না কেন, যতই বয়স হোক, কিন্তু তার কাছে মাই হচ্ছে সব কিছু। আর মায়ের কাছেও তার সন্তান কখনোই বড় হয় না, সে সবসময় ছোট। এই যে মা আজকে 2 মাস 2.5 মাস হলো মা চলে গেছেন, 3 মাস প্রায়, কিন্তু
আমরা এর আগে পর্যন্ত যখনও গেছি কিছু হলেই আরে তুই এটা করলি, তুই ওটা করলি না, মা সবসময় একটা শিক্ষা দিত। তা মায়ের শিক্ষা সবসময় আমি তোমাদের কাছে বলে থাকি, মা বাবার শিক্ষাটা মাথায় তুলে নিও, এটা তোমাদের ভবিষ্যতেও কাজে লাগবে। মা বাবাকে কখনও ইগনোর করো না, মা বাবার মতন জিনিস হয় না, যেটা কি মা চলে যাওয়ার পর আমি মর্মে মর্মে বুঝতে পারছি। কোনো মনের কথা খুলে বলার মতো কারো কাছেই নেই। আর এইদিকে দেখো আমার ওয়াশিং মেশিনের কাজ কমপ্লিট, ওয়াশিং মেশিন ধোয়া হয়ে গেছে, এখন এবার কাপড়গুলো মেলতে হবে, তাই জন্য আমি ওয়াশিং মেশিনের কাছে চলে এলাম। আর এদিকে কাপড় মেলতে যাব কি একদম অন্ধকার করে চলে এসেছে, দেখি ফুল অন্ধকার, তাই ব্যালকনিতে যেতে হলো। ব্যালকনি গিয়ে দেখি তো দেখো এখানে প্রিয়ঙ্কাও চলে এসেছে, ওর মতো কাজ করছে। আর রৌদ্রুর আছে, রৌদ্রুর থাকার সত্ত্বেও দেখি মেঘ একটা ঘন করে এসেছে এবং একদম ঝটপট ঝটপট বৃষ্টি শুরু হয়ে গেল। কী যে অবস্থা, তা কাপড়গুলো মেলবো কোথায়? আর এখানে দেখো আমার হাজব্যান্ডের চান হয়ে গেছে, যেহেতু প্রিয়ঙ্কার পোছা দেওয়া হলো, উনি কিন্তু পুজোতে বসে গেছেন, পুজো উনি সেরে নিন। আর আমার যেহেতু ওয়াশিং মেশিনের কাপড়গুলো তোমাদের দেখালাম যে হয়ে গেছে, তো সেটা আমাকে গিয়ে তো কাপড়গুলো মেলতেই হবে, তাই ভগবানকে প্রণাম করে আমি চলে গেলাম ব্যালকনিতে কাপড় মেলতে। তখন দেখি ঝটপট ঝটপট বৃষ্টি চলে এসেছে, দেখো কত বৃষ্টি হচ্ছে। কে বলবে 10টার সময় এমন বৃষ্টি চলে এলো, ব্যাস মানে সববার বাইরে যাওয়া কাজে যাওয়া একদম বন্ধ। তাই জন্য আমি ভাবছি কাপড়গুলো ঘরেই মেলবো। আর এখানে দেখো আমি দেখাতে আর ভুললাম না, আমার পুদিনাটা কত সুন্দর হয়েছে, দেখেছো কত ভালো লাগে। একদিন পুদিনার চাটনি করে খাবো। তোমরা কে কে ভালোবাসো পুদিনার চাটনি কমেন্ট বক্সে লিখো। আর এই দেখো একটা লঙ্কার বীজ ফেলে দিয়েছিলাম, গাছটা হয়েছে সুন্দর, 3-4টে লঙ্কা ধরেছে। তো দেখো ওয়াশিং মেশিন থেকে আমি কাপড়গুলো বের করে এখন ভাবছি যে আমার যে স্ট্যান্ড আছে, তোমরা জানো তো যে ঘরের মধ্যে আমার একটা স্ট্যান্ড আছে যেটার মধ্যে কাপড় মেলি, আমাকে সেই স্ট্যান্ডেই মিলবো, কেননা বৃষ্টিটা হলো তো একটা জলীয় হাওয়া রয়েছে, তাই কাপড় শুকাবে না। আর ঘরের মধ্যে দিলে কি হবে, স্ট্যান্ড দিয়ে যে আমরা তো ফ্যান ছাড়া থাকতে পারি না, সেই ফ্যানের হাওয়াতে আমার কাপড়গুলি সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো দেখো আমি স্ট্যান্ডটা যথারীতি পেতে নিয়েছি, আর এইখানে সুন্দরভাবে কাপড়গুলি মেলে দিলাম। দেখো ফ্যানের হাওয়ায় কেমন দুলছে, আশা করি খুব তাড়াতাড়ির মধ্যেই শুকিয়ে যাবে। আর 12টার দিকে যদি দেখি আবার একটু রোদ উঠেছে, তখন আবার ব্যালকনিতে দিতে হবে, এছাড়া উপায় নেই। তো এইভাবে দেখো আমার দেখতে দেখতে 11টা 11:30 হয়ে গেল, আমার কাজ কমপ্লিট। আমি লাঞ্চ করে এবার বিকেলবেলাটাই তোমাদের তো দেখো সন্ধে প্রার্থনা করার পরে আমি একটা শাড়িতে ফল লাগাচ্ছি। এই শাড়িটা আমার মায়ের। কি করছো মা? শাড়ি ফল লাগাচ্ছি রে, এটা দিদার শাড়ি, এই শাড়িটা আমার মায়ের শাড়ি। ভাবছি পুজোয় অষ্টমীর দিন করবো, মা তো নাই, মায়ের কষ্ট হয় খুবই, কিন্তু কিচ্ছু করার নেই। আমি যতদিন থাকবো শাড়িটা থাকবে। ঠিক আছে করো, মেমোরিজ, স্মৃতি, একটু সময়ও কাটে, এটাকে বলে স্মৃতি। মনও ভালো, আমি তো স্মৃতি, তুমি স্মৃতি, তাও দিদার স্মৃতি ভালো লাগে। হ্যাঁ আবার কি, আর পড়তেই হবে, পড়বো ভেবেছি যখন। একদম একদম। তো দেখো শাড়িটার মধ্যে ফল লাগানো হয়ে গেছে এবং সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম। কত সুন্দর লাগছে না, খুবই ভালো লাগছে, মায়ের জন্য মনটাও খারাপ করছে। তারপরে চলে এসেছি দেখো ডিনার করতে। এই যে ডিনারে আমি রুটি বানাচ্ছি, এই রুটিটা করে নিয়েছি, আর একটু আলু সুন্দরভাবে মশলা দিয়ে ভেজেছি। তাই এই আলু ভাজা, ক্যাপসিকাম আলু ভাজা, রুটি, মিষ্টি, এটা হচ্ছে ডিনার। তাই আজকের মতো এখানেই রাখি। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর আমাকে লাইক কমেন্টস করো। গুড নাইট, ভালো থেকো, টাটা। এই দাদু ভাই তোমাদের কাছে কখন পাবো সেটাই ভাবছি, খুব মিস করছি আমি। এই ডরু ডরু মিষ্টি ডরু, তুমি তাড়াতাড়ি চলে এসো কলকাতা। আর এই যে আমার দুই মিষ্টি আর কিউট দাদু ভাই, আমি খুব মিস করছি তোমাদের। তুমি কিন্তু এসো, তুমি ছাড়া আমি ব্লগ বানাতে পারছি না।